कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन কৃপাময়ী নমস্তুতে। এখানে দাঁড়িয়ে প্রথম যে ছবিটি আমার চোখের সামনে আছে সেটা হচ্ছে এই বাড়ির যে অধিষ্ঠাত্রী দেবতা তিনি পুজো করছেন, সেই পুজোর ছবিটি আমার সামনে রেখে আছে। এবং এই বাড়ি তৈরি হওয়ার পিছনে স্বামীজির যে স্বপ্ন ছিল, তিনি তার গুরু ভাইদের কাছে চিঠিতে উল্লেখ করেছিলেন যে মায়ের জন্য একটি নির্দিষ্ট বাড়ি, স্থায়ী বাড়ি থাকা দরকার, যেখানে বিভিন্ন জন এসে তার সঙ্গে মিলিত হতে পারেন এবং তাদের জীবনকে উন্নত করতে পারেন। স্বামীজির জীবিতাবস্থায় সেটি সম্ভব হয়নি, স্বামীজির অবর্তমানেই সেটি সংগঠিত হয়েছিল। একজন ভক্ত তিনি একখণ্ড জমি স্বামীজিকে দিতে চেয়েছিলেন, যে বাড়ি আজ মায়ের বাড়ি নামে পরিচিত। 1906 সালে তিনি জমিটি দেন স্বামীজিকে। 1908 সালে স্বামীজি বাড়িটি নির্মাণ সম্পূর্ণ করে ফেলেন। তার কাছে টাকা ছিল না, তিনি ঋণ করে এই বাড়ি নির্মাণ করেছিলেন এবং 1908 সালে উদ্বোধন কার্যালয় ওই বাড়ির স্থায়ীভাবে চলে আসে। 1909 সালে 23শে মে মা জয়রামবাটি থেকে এই বাড়িতে আসেন। সেদিন মায়ের আসার এবং এখানে বাড়িতে পৌঁছে কে কে তাকে কীভাবে অভ্যর্থনা করেছেন বা কীভাবে মা বাড়িতে ঢুকেছেন সেই সম্বন্ধে বিস্তৃত বিবরণ পাওয়া যায় না। বোঝা যায় যে নিজের বাড়িতে নিজে আসা যেমন হয়তো সেরকমই একটি অনুষ্ঠান হয়েছিল। তিনি বরাবর বাড়িতে ঢুকেছেন, সব কিছু দেখেছেন এবং শারদানন্দজি এই বাড়ি নির্মাণ করেছিলেন এই দেবীকে এখানে প্রতিষ্ঠা করার জন্যে। প্রতিষ্ঠা করার পিছনে একটি উদ্দেশ্য, সেটি হলো লোককল্যাণ। যেই জন্য তাদের আশা সেটির যাতে সার্থক রূপায়ণ হয়, সেই জন্যই বাড়িটি হয়েছে। এবং মা এখানে যে খুব 11 বছর শেষ বছর যে ক্রমান্বয়ে ছিলেন তা নয়, কখনো কখনো তিনি জয়রামবাটিও গিয়েছেন, কিন্তু বেশিরভাগ সময়টি এখানে কেটেছেন। এবং এই থাকাকালীনে বিভিন্ন ব্যক্তি মায়ের সঙ্গে মিলিত হতে পেরেছেন। তার ভিতরে ভগিনী নির্বেদিতার নাম আগে চলে আসে। তিনি তার জীবনের একটি শান্তি নিকেতন তেমনভাবেই এই বাড়িটিকে পেয়েছিলেন এবং মায়ের সান্নিধ্যকে সেভাবেও তিনি তার জীবনে সেইভাবে নিতে পেরেছিলেন। তার সারাদিনের যে ক্লান্তি, পরিশ্রম এবং সামাজিক বিভিন্ন প্রতিরোধ এবং তার থেকে তার মানসিক যে এটা বিপর্যয়, তার থেকে উত্তীর্ণ হওয়ার এই একটি মাত্র জায়গা ছিল আশ্রয়স্থল, যেখানে তিনি একটি শিশুর মতো ঘোরাঘুরি করতে পারতেন, মার সান্নিধ্যে আসতে পারতেন। এবং তার চিঠিগুলো পড়লে আমাদের মনে হয় যে ব্যক্তিগত জীবনে তিনি মাকে যেভাবে দেখেছেন বা বুঝেছেন, তার প্রকাশ
তেমন করে আর কেউ করতে পারেননি। তার বন্ধুদের লেখা চিঠি এবং তার ভিতরে তিনি যার অভিব্যক্তি প্রকাশ করেছেন, তাতে মায়ের চরিত্রের একটি অপূর্ব রূপ আমরা সেখানে দেখতে পাই, যেটি অন্যদের কাছে সেইভাবে স্ফুরিত হয়নি। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় তিনি তাতে প্রকাশ করেছেন, এবং এই প্রকাশের পশ্চাতে যেটি ছিল, যার অবদান সবচেয়ে বেশি, সেটি বলতে হবে স্বামীজি। স্বামীজি যখন ইংল্যান্ডে যান, তার বক্তৃতা শোনার জন্য যখন তিনি যান, তার মনে যে ধারণাটি ছিল সেটি ছিল যে বহু সন্ন্যাসীরাই তো এই বিদেশে আসছেন নানা প্রচার কার্যে, তাদের মধ্যে হয়তো তিনি একজন হবেন। সেরকম একটি মন নিয়ে তিনি গিয়েছিলেন স্বামীজির কাছে। কিন্তু স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করে এবং তার বক্তৃতা শুনে, কথা শুনে তার জীবনে একটা আমূল পরিবর্তন চলে আসে। স্বামীজি লিখেছেন যে যে সমস্ত শ্রোতারা তাকে প্রশ্ন করতেন, তাদের ভিতরে নিবেদিতাই সবচেয়ে বেশি প্রশ্ন করতেন তাকে। এবং স্বামীজির অনুপ্রেরণাতেই তিনি ভারতবর্ষে আসেন, ভারতীয়দের জন্য তার জীবন উৎসর্গ করেন, এবং ভারতবর্ষই ছিল তার অন্তরের দেবতা, এবং সেটিই তিনি জপ করতেন। স্বামীজির যখন নিবেদিতা এই দেশে আসবেন, তাকে পরিষ্কার করে স্বামীজি জানিয়েছিলেন যে এই ভারতবর্ষের অবস্থা কী এবং তারা কী দৃষ্টিকোণ দিয়ে তাকে দেখে। সেখানে কোনো লুকোচুরি ব্যাপার ছিল না, কোনো ঠকবার জন্য কোনো ব্যাপার নাই। এবং তিনি এসেই কাজ করতে চাইছিলেন, কিন্তু তাকে কাজ করতে দেননি। স্বামীজি তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গাতে তিনি ভ্রমণ করেছেন, থেকেছেন, এবং স্বামীজি চাইছিলেন আগে সে ভারতবর্ষকে জানুক, ভারতবর্ষের প্রাণকেন্দ্র কোথায় সেটি সে জানুক, তারপরে সে কাজ করবে। কিন্তু নিবেদিতা কাজের জন্য ছটফট করছিলেন। কিন্তু স্বামীজি জানতেন সে যদি ভারতবর্ষকে জানতেই না পারে, ভারতবর্ষের ঐতিহ্য এবং তার যে সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি, তাকে যদি বুঝতে না পারে, তাহলে পাশ্চাত্য দেশ থেকে একটি লোক এসে সেখানে কাজ করতে পারবে না। সে দীর্ঘদিন সে কাজ করতে পারবে না, কিছুদিন হয়তো করতে পারবে, তারপরে সে চলে যাবে। কাজে সেখানেই সে থেকেছিলেন। স্বামীজি ভারতবর্ষকে দেখেছিলেন, ভারতবর্ষের সংস্কৃতি, তার স্থপতি, সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি প্রত্যক্ষ করেছিলেন স্বামীজির সান্নিধ্যে এসে। এবং তার মনে যে প্রশ্ন জাগত, সেই প্রশ্নেই স্বামীজিকে জিজ্ঞেস করতেন, তিনি তাকে বুঝিয়ে বলতেন। এইভাবেই নিবেদিতা ভারতবর্ষের সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন। শুধু তাই নয়, নিবেদিতা এই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন, এবং তাদের সান্নিধ্যে এসে তিনি ভারতবর্ষের চিত্রকলা এবং তার রূপান্তর এবং তার জীবনে যে তা পরিস্ফুট হয়েছিল, তারও বিভিন্ন প্রকাশ আমরা দেখি। নিবেদিতা স্কুলের দোতলাতে এখনও একটি আর্কাইভের মতো আছে, যেখানে নিবেদিতার তৈরি এবং তার বিভিন্ন শিল্পকলা
এবং বিভিন্ন চিত্র এবং বিভিন্ন রকমের পুতুল, তার মাধ্যমে বিভিন্ন সমাজের বিভিন্ন দিকের চিত্র সেখানে প্রকাশিত রয়েছে। আমার দুবার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই সুবাদে সেই প্রদর্শনীটি আমি দেখতে পেয়েছিলাম এবং তাতে দেখে আমি সত্যিই আশ্চর্যান্বিত হয়েছিলাম যে একটি বিদেশি সংস্কৃতি থেকে বা সভ্যতা থেকে একটি মানুষ এই দেশে এসে কিভাবে এই দেশের ভাবধারাকে নিজের জীবনে গ্রহণ করতে পেরেছে। এবং শুধু তাই নয়, তিনি কাউকে কাউকে অনুপ্রাণিত করেছেন। সেই অনুপ্রেরণার ছবিও আমরা এখানে পাই। দেবদত্তবাবু সেগুলো আপনাদের ভালো করে বলতে পারবেন, আমিও সেটি জানি না তো। তবে ইদানিংকালের যে বিষয়টি আমরা এখানে দেখাতে পেরেছি বা রাখতে পারা গেছে, সেটি একটি অদ্ভুত আবিষ্কার বলা যেতে পারে, যেটি একান্ত অবহেলাই পড়েছিল সকলের অজান্তে। কেউ কোনোদিন সেটি প্রকাশ করেনি, যেমন একটি জিনিস সেখানে রাখা আছে। সেটি এখানেই দেখানো হয়েছে, প্রথমেই দেখানো হয়েছে নন্দলাল বসুর একটি চিত্র, মায়ের বাড়ির নকশা এবং তার ভিতরের অলংকার কেমন হবে সমস্ত কিছু সেখানে তার নিজের হাতে করা রয়েছে। কাজে এই দেখে আমরা আশ্চর্যান্বিত হয়েছিলাম যে কি করে সেটি সেখানে ভেবে রাখা ছিল, আমরা কেউ জানতামই না। সকলের অলক্ষ্যেই সেটি ছিল, কিন্তু আজ সেটি আমাদের কাছে প্রকাশিত হতে পেরেছে এবং সেটি সকলের সামনে আসতে পারিতে এবং ধরে দিতে দেওয়াতে আমরা সকলেই আনন্দিত। এবং এই মাকে ধরেই এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছে এবং তিনি আমাদের সকলকে অনুপ্রেরণা দিন, উৎসাহ দিন, যাতে আমরা এই গতিতে চলে আসতে পারি এবং তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যারা এই কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন, তাদের সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ এবং নমস্কার।